শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আমি আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তাহলে আজকের এই ক্লাসে প্রিজমের প্রজেক্ট এইচএসসি ২৬ ব্যাচের মার্কেটিং ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড ক্লাস আজকে আমাদের। এটা আজকের এই ক্লাসে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম দেখো গত ক্লাসে কিন্তু আমরা উৎপাদন, উপযোগ, উৎপাদনশীলতা, উৎপাদনের গুরুত্ব এবং আওতা ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের যে উৎপাদনশীলতা ছিল গতদিন আমরা পড়েছিলাম, তার প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো যে এই অধ্যায়ে উৎপাদনশীলতা অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক। এর উপর থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তাহলে চলো আমরা শুরু করি। সর্বপ্রথম উৎপাদনশীলতা, তোমাদের মনে আছে উৎপাদনশীলতা বলতে আমরা কি বলেছিলাম? গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের কতটুকু আমরা আউটপুট পাই কতটুকু ইনপুট ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ আমাদের টোটাল উৎপাদন মূল্য, অর্থাৎ আমরা যতটুকু উৎপাদন করতে পারি তার যে মূল্য বা বিক্রয়যোগ্য যে মূল্যটা, সেটা ভাগ যদি আমরা দেই যে ওই অতটুকু উৎপাদন হতে আমাদের যে পরিমাণে আমাদের ব্যয় করতে হয়েছে, আমাদের টোটাল যত খরচ করতে হয়েছে উপকরণের মূল্যগুলো, এদের যে অনুপাত, এটাকে আমরা উৎপাদনশীলতা বলেছিলাম। আমরা বলেছিলাম যে উৎপাদনশীলতা কি করে? দক্ষতা নিরূপণ করে যে আমরা কতটুকু ইনপুট ব্যবহার করে কতটুকু আউটপুট পেতে পারি, এটা কিন্তু উৎপাদনশীলতা আমরা বলেছিলাম। তো উৎপাদনশীলতার দেখো প্রকারভেদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। উৎপাদনশীলতাকে আমরা প্রধানত এই ৬টা ভাগ করতে পারি। অর্থাৎ উৎপাদনশীলতা এটা তো একটা পরিমাপক। আমরা দেখেছিলাম উৎপাদনশীলতা কি একটি পরিমাপক। তো এই পরিমাপকটাকে আমরা এই ৬টা টোটাল আমাদের এই ৬টা আমরা হচ্ছে মাপ হিসেবে আমরা দিক থেকে আমরা এটাকে বলতে পারি। সর্বপ্রথম যেটা মোট উৎপাদনশীলতা। দেখো নিঃসন্দেহে বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা মোট মানে কি? মোট মানে কি সব যতগুলো আমাদের উপকরণ ব্যবহৃত হয় উৎপাদন করতে গিয়ে তার যে আমাদের হচ্ছে উৎপাদনশীলতা যদি আমরা বের করি সেটাই আমাদের মোট উৎপাদনশীলতা। আর আমরা যদি শুধুমাত্র শ্রমের উৎপাদনশীলতা বের করতে যাই তাহলে কি হবে? সেটা এই ভাগের মধ্যে আসবে। শুধুমাত্র যন্ত্রের জন্য হলে যন্ত্রের উৎপাদনশীলতা, আমরা কাঁচামালের জন্য উৎপাদনশীলতা বের করতে পারি, আমরা মূলধনের জন্য উৎপাদনশীলতা বের করতে পারি এবং আর্থিক উৎপাদনশীলতা এটাও কিন্তু উৎপাদনশীলতার আরো একটি আলোচ্য প্রকারভেদ। তাহলে এই উৎপাদনশীলগুলো টোটাল শ্রম, যন্ত্র, কাঁচামাল, মূলধন এবং আর্থিক উৎপাদনশীলতা এবং একত্রে মোট উৎপাদনশীলতা, এগুলো নিয়ে আমরা কিন্তু আজকের এই ক্লাসটিতে দেখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সর্বপ্রথম দেখো মোট উৎপাদনশীলতা। এটা কিন্তু দেখো মুখস্থ করার দরকার নাই। আমরা যদি শুধুমাত্র দেখো এই যে ফর্মুলাটা বুঝতে পারি, এইটা থেকেই কিন্তু আমরা সংজ্ঞাটা নিজে থেকে তৈরি করে লিখতে পারবো। দেখো মোট উৎপাদনশীলতা জিনিসটা কি? মোট উৎপাদনশীলতা হচ্ছে দেখো মোট উপকরণের মূল্য। মোট কথাটা থাকবে এখানে ২ জায়গাতেই। দেখো মোট উৎপাদনশীলতা হচ্ছে মোট উপাদানের মূল্য। যে পরিমাণে আমরা উৎপাদন করব আরকি, যতটুকু আমরা উৎপাদন করতে পেরেছি ধরে নিলাম, সেই উৎপাদন বা সেই উৎপাদনের বিক্রয়যোগ্য যে মূল্যটা, সেটাই উপরে থাকবে মোট উৎপাদনের মূল্য। ওইটাকে যদি আমরা অনুপাত করি বা ভাগ দেই কি দিয়ে? দেখো মোট উপকরণের মূল্য দিয়ে। অর্থাৎ টোটাল কতটুকু উপকরণ ব্যবহার করতে হয়েছে। এটাই আমাদের ছিল কি তাহলে মোট উৎপাদনশীলতা। আচ্ছা, তাহলে মোট উৎপাদনশীলতা এটাকে দেখো আমরা সংজ্ঞায়িত করব কিভাবে? মোট উৎপাদনের মূল্য যেটা উপরে আছে সর্বপ্রথম, মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্য যেটা নিচে আসে। তাহলে মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের যে অনুপাত, সেটাকে আমরা বলবো মোট উৎপাদনশীলতা। তাহলে বলো তো আমরা এটার সংজ্ঞা দিতে পারবো কিনা মোট উৎপাদনশীলতা? যে আমরা মোট উৎপাদনের মূল্যকে যদি মোট উপকরণের মূল্য দিয়ে আমরা ভাগ করি, যে অনুপাতটা পাবো সেটাই মোট উৎপাদনশীলতা। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আ বিস্তারিত ম্যাথ বা এক্সাম্পল আলোচনা করব। আমরা একটু দেখে নেই প্রথমে। দেখো, এরপরে যদি আমরা দ্বিতীয়টি দেখি শ্রমের উৎপাদনশীলতা। এবার দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা এটাতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস আগে আমি একটু ক্লিয়ার করাই। সেটা হচ্ছে আমরা যে অনুপাতগুলো ব্যবহার করি, এখানে ২ টা মান থাকতে পারে। একটা হচ্ছে একক, অর্থাৎ এককে মান দেওয়া থাকতে পারে, এককে থাকতে পারে। আবার আরেকটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে কি আর্থিক মূল্য, আর্থিক মূল্য।
শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা দুইটা জিনিস লিখেছি। একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে কি বলতো একক, আর একটা হচ্ছে আর্থিক মূল্য। তবে এটা আমরা মনে রাখবো যে একককে আমরা অনুপাত করতে গেলে সর্বদা একক দিয়েই ভাগ দিয়ে থাকি। এককের সাথে একক অর্থাৎ প্রতি ইউনিট বা কতটুকু উৎপাদন হয়েছে এটা যদি এককে দেওয়া থাকে তাহলে ওইটারই আমাদের মোট একক যেটা থাকবে সেটা উপরে বসাইতে হবে। আর যদি আর্থিক মূল্য দেওয়া থাকে, যদি আর্থিক মূল্য দেওয়া থাকে তাহলে আমাদেরকে সেটা আর্থিক মূল্য দিয়েই সেটাকে ভাগ করতে হবে, অনুপাত করতে হবে। আর্থিক মূল্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো বিষয় কিন্তু এখানে দুইটা। একটা হচ্ছে আমরা একককে আর্থিক মূল্য দিয়ে ভাগ করতে পারবো না। এককের জন্য কিন্তু একক দিয়েই আমাদের অনুপাতটাকে বসাইতে হবে। আবার আর্থিক মূল্যকে আমরা উল্টা দিক থেকে একক দিয়ে ভাগ করতে পারবো না। আর্থিক মূল্যের জন্য আমাদের আর্থিক মূল্যটাই বসাইতে হয়। এখন একক মানে এটা হচ্ছে আমাদের টোটাল কোয়ান্টিটি, কতটুকু। একক কিসের জন্য বসে তাহলে বলতো? কোয়ান্টিটির জন্য, যে কয়টা পণ্য উৎপাদন হয়েছে। এটা ৫,০০০ পিস বা ১০,০০০ পিস এরকম হচ্ছে কোয়ান্টিটি। আর আর্থিক মূল্য এটা কিন্তু আমাদের, এটা হচ্ছে মানি, বা এটা হচ্ছে আমরা বাংলায় আমরা হচ্ছে মানি, এটা আমরা টাকা, এটা আমাদের আমাদের কারেন্সি কি টাকা। তাহলে এটা টাকায় হিসাব করা হয়। আর এটা পিস কতটা এটা হিসাব করা হয় একক ভাগ একক। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, এবার চলো আমরা দেখি যে শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা বলতে আমরা কি বোঝাই দেখো, আমরা দুইটা সূত্র ব্যবহার করতেছি। একটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতার জন্য দেখো মোট উৎপাদনের একক, দেখো তো কি বলা আছে এখানে, একক বলা আছে। একক বলা থাকলে তোমাকে বুঝতে হবে যে এখানে মোট শ্রম ঘন্টা এটাও এককে আছে। একক, এটাও এককে আছে। আচ্ছা, তার মানে যেহেতু মোট উৎপাদনের একক, যদি এখানে ধরো ২০০ ২০০ পিস উৎপাদিত হয়, উৎপাদন হচ্ছে ২০০ পিস, তাহলে এটা শ্রম ঘন্টা এটাও এককে থাকবে, এক আর্থিক মূল্যে থাকবে না। যে এত ঘন্টা শ্রমিকরা কাজ করছে, ধরো ২০ ঘন্টা কাজ করছে, ২০ ঘন্টা কাজ করে ২০০ একক তারা উৎপাদন করছে। তো এই যে ঘন্টা, এই ঘন্টাটা হচ্ছে শ্রমের একক। তাহলে ২০ ঘন্টা তারা কাজ করছে। অথবা আরেকটা যেটা আমরা আর্থিক মূল্য দেখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে যদি মোট উৎপাদনের আর্থিক মূল্যটা দেওয়া থাকে, একক না কিন্তু, এবার যদি আর্থিক মূল্য দেওয়া থাকে, আর্থিক মূল্যের জন্য দেখো মোট শ্রম ব্যয়ের পরিমাণ, এই পরিমাণ দেখো, শ্রম ব্যয়ের পরিমাণ দেখো, শ্রম ঘন্টা এক জিনিস, শ্রম ব্যয়ের পরিমাণ এক জিনিস, এটা আমরা বুঝে নিই আগে। শ্রম ব্যয়ের পরিমাণ মানে টোটাল শ্রম ব্যয়, এটা একটা ব্যয় বা খরচ, শ্রমের জন্য কত টাকা খরচ করতে হয়েছে, এটা কিন্তু এটার একক কি, এটা এটা হচ্ছে মূল্য, এটার জন্য টাকা খরচ করতে হয়েছে, টাকা, এটার জন্য টাকা দিতে হয়েছে, শ্রম ব্যয়। আর তখন কিন্তু আর্থিক মূল্যও পড়েছিল। তাহলে বলতো আমরা বুঝতে পারছি কিনা যে কখন আর্থিক মূল্য হবে, কখন একক হবে। যদি শ্রম ঘন্টা থাকে একক ব্যবহার করব, আর যদি আর্থিক মূল্য থাকে তাহলে আমরা নিচে শ্রম ব্যয়ের পরিমাণ বা টাকা যেটা সেটা ব্যবহার করব। তাহলে এই পর্যন্ত বুঝলে দেখো মোট উৎপাদনশীলতা, সেখানে মোট উৎপাদনের মূল্য ভাগ উপকরণের মূল্য দেওয়া ছিল। আচ্ছা, শ্রমের উৎপাদনশীলতা যেটা, আচ্ছা এখন এই যে আমরা বলতেছি বারবার শ্রমের উৎপাদনশীলতা, এর দ্বারা আমরা কি বুঝি, শ্রম আমরা কতটুকু শ্রম দিয়ে আসলে কতটুকু আমরা উৎপাদন করতে পারি, সেটা এককও হইতে পারে, সেটা আর্থিক মূল্যও হইতে পারে। নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এই যে প্রতি ঘন্টায় উৎপাদনের পরিমাণ নির্ণয় করার জন্য এই যে শ্রমের উৎপাদনশীলতা পরিমাপ করা হয়। ঘন্টা প্রতি, প্রতি ঘন্টায় কতটুকু উৎপাদন করা যাচ্ছে সেটা কিন্তু আমাদের শ্রমের উৎপাদনশীলতা আমরা বলবো। আচ্ছা, আর এটাকে সংজ্ঞায়িত করব আমরা কিভাবে, এই দেখো মোট উৎপাদন একক, মোট উৎপাদন একক ও মোট শ্রম ঘন্টার অনুপাত। এই যে আমরা বলেছিলাম সূত্র থেকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। তো দেখো মোট উৎপাদন একক এবং মোট শ্রম ঘন্টা এটা ভাগ এটা, এদের অনুপাতটাকে আমরা বলবো শ্রমের উৎপাদনশীলতা। তাহলে শ্রমের উৎপাদনশীলতা তোমরা বুঝতে পারছো কিনা বলো? ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরো একটি যে উৎপাদনশীলতা আমাদের ৩ নম্বর, সেটা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা।
এখন এই শ্রম, যন্ত্র এগুলো কেন ভাগ করি আমরা? কারণ এগুলোই তো আসলে উপকরণ। আমরা এই যে দেখো তোমরা খেয়াল করেছ না? যে আমরা মোট উৎপাদনশীলতা বের করতে গিয়ে মোট উপকরণের মূল্য বের করতেছিলাম। তো এই মোট উপকরণের মধ্যেই তো উপকরণগুলো কি, কি? আলাদা, আলাদা করে যদি আমরা বের করি তাহলে শ্রম, তারপরে আমাদের শ্রমের জন্য ব্যয় হতে পারে, যন্ত্রের জন্য ব্যয় হতে পারে, মূলধনের জন্য ব্যয় হইতে পারে। আমরা কিন্তু এই যে এগুলো এখন আলাদা, আলাদা করে বের করতেছি। তাই আমরা শ্রমের উৎপাদনশীলতা পেলাম। এরপরে ধরো যন্ত্রের উৎপাদনশীলতা। তাহলে যন্ত্রের উৎপাদনশীলতার জন্যও সেইম। দেখো, যখন মোট উৎপাদনের পরিমাণ দেওয়া থাকবে। এখানে পরিমাণ এটা কিন্তু একক। পরিমাণ একক যদি দেওয়া থাকে, একক, একক দেওয়া থাকলে মোট যন্ত্র সময়, এটা কিন্তু সময়ের একক। অর্থাৎ এখানে এত ঘন্টা বা নির্দিষ্ট এই এই এতক্ষণ ধরে আসলে যন্ত্রটা ব্যবহার হয়েছে। এরকম আমরা বুঝায় থাকি। এটাও হচ্ছে একক তার মানে। আচ্ছা। একক অথবা শিক্ষার্থী বন্ধুরা আরেকটা কি বললাম আমরা? মূল্য। দেখো, মোট উৎপাদনের মূল্য হতে পারে যদি থাকে তাহলে মোট যন্ত্র সময়ের মূল্য। দেখো, যন্ত্র কত ঘন্টা ব্যবহার হয়েছে? ধরো যন্ত্রটা ৫ ঘন্টা ব্যবহার হয়েছে। এটা হচ্ছে আমাদের মোট যন্ত্র সময়। তাহলে যন্ত্র সময় মানে কি বলো? যন্ত্র সময় বলতে যে কত ঘন্টা বা কত সময় ধরে যন্ত্রটা ব্যবহার হইছে। আচ্ছা, এটা যন্ত্র সময়। আর এই যন্ত্র সময় পর্যন্ত অর্থাৎ যে ৫ ঘন্টা যন্ত্রটা ব্যবহার হইছে, এর ফলে কি পরিমাণে ব্যয় হইছে, আর্থিক মূল্যটা কত? সেইটা হচ্ছে আমাদের মোট যন্ত্র সময়ের মূল্য। যন্ত্র সময়ের মূল্য। আচ্ছা, তাহলে এই যন্ত্র সময়ের মূল্যকে আমরা মোট উৎপাদনের মূল্য দিয়ে ভাগ দিব। আর যখন আমরা মোট যন্ত্র সময় পাবো, যে এত ঘন্টা, জাস্ট টাকা না কিন্তু এত ঘন্টা, সেটা আমরা মোট উৎপাদনের পরিমাণ একক দিয়ে ভাগ দিব। এই দুইটা হচ্ছে আমাদের জন্য কি তাহলে? যন্ত্রের উৎপাদনশীলতা। এবার আমরা সংজ্ঞায় যাই। দেখো যে প্রতিষ্ঠানে, আচ্ছা এই যে মোট উৎপাদন, এখানে মোট উৎপাদন পরিমাণ, এই যে মোট উৎপাদন পরিমাণ ও মোট যন্ত্র ব্যবহার, এই যে মোট যন্ত্র ব্যবহারের সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। যন্ত্রের কি বলে? উৎপাদনশীলতা বলে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কিন্তু সংজ্ঞা শুধুমাত্র এই যে একক ব্যবহার করে দিতে পারবো তা না। আমরা এইটা ব্যবহার করেও দিতে পারবো যে মোট উৎপাদনের মূল্য এবং মোট যন্ত্র সময়ের মূল্যের অনুপাতকেও কিন্তু আমরা যন্ত্রের উৎপাদনশীলতা বলতে পারি। সো যেটা আমরা দিতে পারি বা আমরা এভাবেও দিতে পারি যে মোট উৎপাদন পরিমাণ অথবা একক ও মোট যন্ত্র ব্যবহারের সময় অথবা সময় মূল্য, এদের অনুপাতকে কি বলে? যন্ত্রের উৎপাদনশীলতা বলে। আমরা একসাথেও কিন্তু বলতে পারবো। বলো তো বুঝছো কিনা যে তাহলে যন্ত্রের উৎপাদনশীলতা কি? এটা আমরা কেন ব্যবহার করি বলতো? যন্ত্রের উৎপাদনশীলতা, ওই যে উৎপাদনশীলতার কনসেপ্টই মূলত যে কতটুকু যন্ত্রাংশ ব্যবহার করে, মানে কতক্ষণ ব্যবহার করে আমরা কি পরিমাণে পণ্যদ্রব্য উৎপাদন করতে পারতেছি। ধরো আমার প্রতিষ্ঠানে একটি যন্ত্রাংশ আমি ২ ঘন্টা ব্যবহার করছি। ২ ঘন্টা ব্যবহার করে আমি ১০ টা পণ্য উৎপাদন করতে পারছি। এটা হচ্ছে আমার যে ১ ঘন্টায় তাহলে কয়টা? ৫ টা। ১ ঘন্টায় ৫ টা আমি পণ্য উৎপাদন করতে পারছি। এটা হচ্ছে সেই যন্ত্রের উৎপাদনশীলতা। কতটুকু ইনপুট দিয়ে কতটুকু আমরা আউটপুট পাবো, এটা বের করার জন্যই কিন্তু আমরা এই সূত্রগুলো ব্যবহার করে থাকি। হয় এই যে একক দিয়ে, না হয় মূল্য দিয়ে। দুইটারই উদ্দেশ্য কি? যে যন্ত্রের উৎপাদনশীলতা বের করা। যন্ত্র কতটুকু ব্যবহার করে আমরা কতটুকু পণ্য উৎপাদন করতে পারছি, এরকম আরকি। আচ্ছা, আর কি কাঁচামাল। দেখো, কাঁচামালের উৎপাদনশীলতা। কাঁচামালের উৎপাদনশীলতা এটাও দেখো আমরা বের করতে পারি। মোট উৎপাদনের মূল্য আর হচ্ছে মোট মালামাল। মালামাল বা কাঁচামালের মূল্য। কাঁচামালের যে একটা মূল্য থাকে। দেখো, কোনো একটি কাঁচামাল, ধরো পাউরুটি তৈরি করতে গেলে কি আটার প্রয়োজন হয়। তো আটা পাউরুটির জন্য একটি কাঁচামাল। তো আমরা কত কেজি আটা ব্যবহার করে আমরা কত কেজি বা হচ্ছে কতটুকু আসলে আমরা পাউরুটি তৈরি করতে পারতেছি। এই যে এটা হচ্ছে এককে হিসাব করা হলো। আর আমরা যদি মূল্য ধরে করি যে ১ কেজি আটার দাম যে কয় টাকা, সে কয় টাকা দিয়ে আমরা যতটুকু হচ্ছে পাউরুটি তৈরি করতে পারছি, তার যে বিক্রয় মূল্য, এইটা যদি আমরা হিসাব করি এদের মধ্যে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তখন কাঁচামাল বা মালামালের উৎপাদনশীলতা কত। তোমরা কি বুঝছো বলো তো? মোট উৎপাদনের মূল্য। তাহলে ধরো মোট উৎপাদনের মূল্য এখানে আমরা পেয়েছি ৫,০০০ টাকা। মোট উৎপাদনের মূল্য ৫,০০০ টাকা। আর মোট মালামাল, এই ৫,০০০ টাকার পণ্য উৎপাদন করতে গিয়ে আমাদেরকে খরচ করতে হয়েছে ধরো ১,০০০ টাকা। ১,০০০ টাকা। তাহলে আমাদের কত? ৫, এই ৫ হচ্ছে
কাঁচামাল বা মালামালের উৎপাদনশীলতা। অর্থাৎ আমরা ৳১,০০০ ব্যবহার করে যদি ৳১,০০০ ব্যবহার করে আমরা ৳৫,০০০ উৎপাদন করতে পারি, তাহলে আমরা কি ৳১ ব্যবহার করে আমরা ৳৫ র উৎপাদন করতে পারি। অর্থাৎ আমাদের যদি কাঁচামাল ৳১ থাকে, আমরা ওই ৳১ র কাঁচামাল দিয়ে কিন্তু আমরা মোট উৎপাদন করতে পারি কত? ৳৫। এটা হচ্ছে আমাদের কাঁচামাল বা মালামালের উৎপাদনশীলতা। তাহলে এটা আমরা কেন ব্যবহার করতেছি? যে কতটুকু দক্ষতার সাথে কাঁচামাল ব্যবহৃত হচ্ছে, এটা নির্ণয় করার জন্য কিন্তু আমরা এই অনুপাতগুলো বের করতেছি। এই যে দেখো, কি পরিমাণে কাঁচামাল ব্যবহার করে কি পরিমাণে উৎপাদন সম্ভব হচ্ছে? এই ২ টা প্রশ্ন। এদের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমরা এইটা করতেছি যে কি পরিমাণে কাঁচামাল ব্যবহার করতে হচ্ছে এবং তার ফলে কি পরিমাণে উৎপাদন সম্ভব হচ্ছে। এটাই কিন্তু আমরা বের করে থাকি কিসের মাধ্যমে? উৎপাদনশীলতার মাধ্যমে। আর সেটা যদি কাঁচামালের জন্য হয় তাহলে কাঁচামালের উৎপাদনশীলতা। যদি যন্ত্রের জন্য হয় তাহলে যন্ত্রের উৎপাদনশীলতা। আর যদি সবগুলা মিলিয়ে হয় তাহলে মোট উৎপাদনশীলতা। আমরা একটু আগে দেখলাম। আচ্ছা। আরো একটি আছে, আর ২ টি আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো। মূলধনের উৎপাদনশীলতা। এখন একটি প্রতিষ্ঠানের একটি পণ্য তৈরি করতে নিঃসন্দেহে মূলধন তো লাগবেই। মূলধন ছাড়া বলতো মূলধন ছাড়া কি কোনো একটি পণ্য উৎপাদন সম্ভব? নিঃসন্দেহে না। তো মূলধন বা পুঁজি এর যে উৎপাদনশীলতা এটা বের করতে গেলে আমাদের কি করতে হয় দেখো, যেটা আমাদের মোট উৎপাদনের মূল্য বা আয়, যেটা মূল্য সেটাই তো আমাদের আয়। বিক্রয় এদের কিন্তু নাম আছে অনেকগুলা। এই যে তোমরা খেয়াল করেছো কিনা যে মোট উৎপাদনের মূল্য এটাকেই কিন্তু আমরা আবার বিক্রয়যোগ্য মূল্য বলতে পারি বা মোট উৎপাদনের আয় এটাও আমরা বলতে পারি, একই কথা। তাহলে মোট উৎপাদনের মূল্যকে কিন্তু যদি আমরা মোট মূলধনের পরিমাণ দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু আমরা বের করতে পারবো যে আমাদের কতটুকু মূলধন ব্যবহার করে আমরা কতটুকু উৎপাদন করতে পারতেছি। এগুলো কিন্তু আলাদা করে দেয়া থাকবে সবগুলো। আচ্ছা, যেমন এখানে দাও বিনিয়োগকৃত মূলধন। বিনিয়োগকৃত যেই পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয়েছে, সেই তুলনায় আসলে আয় হচ্ছে কিনা, সেই পরিমাণ আয় হচ্ছে কিনা তা নিরূপণ করার জন্য আমরা মূলধনের উৎপাদনশীলতা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আমাদের মূলধন আমাদের মূলধন যদি হয়, আমাদের মূলধন যদি ৳১০০ হয়, ৳১০০ হয় আর আমাদের যদি উৎপাদন মূল্য হয় ৳২০০, তার মানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা কি ৳১ মূলধনের জন্য আমরা ৳২ র উৎপাদন করতে পারতেছি। এটা জাস্ট একটু বোঝার জন্য আমরা দিলাম। যে ৳১ মূলধন খরচ করে আমরা ৳২ র উৎপাদন করতে পারি। তাহলে এখানে যদি আমি ৳১০ মূলধন বিনিয়োগ করি, তাহলে সেই হিসাবে কত হবে বলতো? আমাদের ৳২০, ৳২০ র আমরা উৎপাদন করতে পারবো। এই যে আমরা কত টাকা ব্যয় করে কত টাকার কি উৎপাদন করতে পারবো। এখানে মূলধনটা আমরা জাস্ট ধরেছি। এই ৳১০ কি ছিল বা ৳১ কি ছিল? মূলধন। তাহলে কতটুকু মূলধন ব্যবহার করে আমরা কতটুকু মানে উৎপাদন করতে পারি। এর অনুপাতই হচ্ছে তাহলে কি? উৎপাদনশীলতা। জাস্ট মূলধনের জায়গায় এখানে যদি আমরা শ্রম দিয়ে দেই, তাহলে এটা শ্রমের উৎপাদনশীলতা। শুধুমাত্র যদি এখানে আমরা কি যন্ত্র দিয়ে দেই, তাহলে যন্ত্রের উৎপাদনশীলতা। এই তো কাঁচামাল দিলে কাঁচামালের উৎপাদনশীলতা। ওকে। শিক্ষার্থী বন্ধুরা আরো একটি আমাদের দেখো উৎপাদনশীলতার পরিমাপক রয়েছে। সেটা কি দেখো? আর্থিক উৎপাদনশীলতা। দেখো আর্থিক উৎপাদনশীলতা এইটা কাকে অনুপাত করা হয় বোঝার জন্য তোমাদেরকে আগে সংযোজিত মূল্য এটা বুঝতে হবে। সংযোজিত মূল্য। আচ্ছা, সংযোজিত মূল্য হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা ওই মূল্য দেখো এখানে আমাদের বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্যটা বাদ দিতে হবে। বিক্রয় মূল্য থেকে কাঁচামাল। ধরো আমাদের প্রতিষ্ঠানে বিক্রয় মূল্য আমাদের হচ্ছে টোটাল বিক্রয়যোগ্য মূল্য কত হয়েছে? টোটাল উৎপাদন হয়েছে ধরো এই যে আমরা উদাহরণ দিয়েছিলাম ৳৫,০০০। তাহলে ৳৫,০০০ যদি আমাদের উৎপাদন হয় এবং এর মধ্যে যদি আমাদের কাঁচামালের মূল্য থাকে কোনো যে এই পরিমাণে কাঁচামাল ব্যবহার করা হয়েছে, সেইটা আমাদের ওই বিক্রয়যোগ্য মূল্য, টোটাল বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে। ধরলাম ৳১,০০০ আমাদের কি করা হয়েছে? কাঁচামালের ব্যয় ছিল। তাহলে উপরে থাকবে কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা ৳৪,০০০। এই ৳৪,০০০ যেটা আমরা বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্য বাদ দিলাম, এটাই হচ্ছে আমাদের সংযোজিত মূল্য। বলো তো সংযোজিত মূল্য মনে থাকবে কিনা তোমাদের? সংযোজিত মূল্য হচ্ছে বিক্রয় মূল্য থেকে। বিক্রয় মূল্য মানে কি? আমরা এই যে এতক্ষণ টোটাল আমাদের মোট উৎপাদনের মূল্য বলতেছি বারবার, ওইটাই কিন্তু টোটাল বিক্রয় মূল্য বা উৎপাদনের মূল্য থেকে যদি আমরা
কাঁচামালের ব্যয়টা বাদ দেই, কাঁচামালের মূল্য বাদ দেই, তাহলে যেটা আমরা পাবো সেটাকে আমরা বলতেছি সংযোজিত মূল্য। এবার সংযোজিত মূল্য আমরা বুঝতে পেরেছি। এবার আরেকটা ব্যয় সম্পর্কে দেখো, আরেকটা মূল্য শেখাই। সেটা হচ্ছে রূপান্তর মূল্য। রূপান্তর মূল্য কি শিক্ষার্থী বন্ধুরা? কোনো একটি কাঁচামাল থেকে, খুব মনোযোগ দিয়ে শুনবা, খুবই মনোযোগ দিয়ে। কোনো একটি কাঁচামাল থেকে ওইটাকে একদম পণ্য পর্যন্ত, চূড়ান্ত পণ্য পর্যন্ত নিয়ে যেতে যেই ব্যয়টা সংগঠিত হয় সেটাকে রূপান্তরিত ব্যয় বলা হয়। অর্থাৎ রূপান্তর করার জন্য ধরো যে কোনো একটি কাঁচামাল, ওই কাঁচামালটা অবস্থায় ধরো একদম 0 পয়েন্টে আছে। ধরো এই যে কাঁচামাল অবস্থায় আছে, এখানে আছে। এইখান থেকে চূড়ান্ত পণ্য, চূড়ান্ত এই পণ্য পর্যন্ত নিয়ে যেতে কাঁচামাল থেকে তাহলে চূড়ান্ত পণ্য নিয়ে যেতে মাঝখানে যে ব্যয়গুলো সংগঠিত হয়, এই ব্যয়টাকে আমরা বলতেছি রূপান্তর মূল্য। রূপান্তর মূল্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু চিন্তা করো তো, রূপান্তর মূল্যের মধ্যে কি কাঁচামালের ব্যয় আসবে? এই বলো, কাঁচামালের ব্যয় আসবে? দেখো একদমই না, নিঃসন্দেহে এটা কিন্তু আসবে না। কারণ এই যে বিন্দুটা, এটা তো ইতোমধ্যে কাঁচামালের ব্যয়, এটা তো কাঁচামাল হয়েই আছে। কাঁচামাল, এই কাঁচামাল থেকে এই আমার চূড়ান্ত পণ্য পর্যন্ত যেতে মাঝখানের যে ব্যয়টা, এইটাকে আমরা রূপান্তর ব্যয় বলতেছি। রূপান্তর ব্যয়, তার মানে কিন্তু দেখো কাঁচামালের ব্যয়টা কিন্তু রূপান্তর ব্যয়ের মধ্যে আসবে না। বলতো বুঝছো কিনা? এবার দেখো সেটা এখানে লেখা হয়েছে রূপান্তর মূল্য। দেখো একটি কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য যাবতীয় ব্যয় যা হয়, যতগুলো ব্যয় হতে পারে কাঁচামাল ব্যতীত, নিঃসন্দেহে। কারণ আমরা দেখলাম কাঁচামাল থেকেই চূড়ান্ত পণ্যে যাইতে হয়, ওর মধ্যে যে ব্যয়গুলো হয় সেগুলোকে রূপান্তর ব্যয় বলা হয়। তাহলে রূপান্তর ব্যয় কি? যে একটি কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার যাবতীয় ব্যয়ের সমষ্টি হচ্ছে রূপান্তর মূল্য। যেমন কি দেখো, শ্রমের ব্যয় হতে পারে। একটি কাঁচামালকে নিশ্চয়ই শ্রম দিয়ে চূড়ান্ত পণ্যে পরিণত করা হয়, তাহলে কাঁচামালের সাথে শ্রমের ব্যয় থাকতে পারে। দেখো যন্ত্রপাতির ব্যয় থাকতে পারে, যন্ত্রপাতি একটা নির্দিষ্ট পরিমাণে কি ব্যবহার করতে হবে, বা এর সাথে অন্যান্য আরো পরিচালনা ব্যয় থাকতে পারে। এই ব্যয়গুলো কিন্তু কি হয়, রূপান্তর মূল্যের মধ্যে আসে। সবশেষে যদি আমরা আর্থিক উৎপাদনশীলতা সম্পর্কে বলতে চাই, এবার আমরা ইতোমধ্যে সংযোজিত মূল্য জেনেছি। কি বলতো, সংযোজিত মূল্য হচ্ছে, আমরা এই যে মাত্র পড়লাম যে আমাদের কাঁচামালটা যদি আমরা বিক্রয় মূল্য থেকে বাদ দিই তাহলে সংযোজিত মূল্য পাই। সেই সংযোজিত মূল্য, এটাকে যদি আমরা অনুপাত করি কি দিয়ে, রূপান্তর মূল্য দিয়ে, যেটা আমরা মাত্র শিখলাম যে একটি কাঁচামালকে কোনো একটি চূড়ান্ত পণ্যে নিয়ে যেতে যেই ব্যয়গুলো হয় সেগুলো হচ্ছে রূপান্তর মূল্য। এই দুইয়ের অনুপাতকেই বলা হয় আর্থিক উৎপাদনশীলতা। এটা বের করা একটু তুলনামূলক হচ্ছে জটিল, মানে হিসাব নিকাশের ক্ষেত্রে আর কি। তবে কনসেপ্টটা কিন্তু খুবই ইজি, খুব কঠিন না। একটু তোমরা মনোযোগ দিয়ে বুঝবা, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক সংবেদনশীলতা কি? তাহলে খুব সহজে মনে রাখবা, সংজ্ঞা দিবা এইভাবে যে সংযোজিত মূল্য ও রূপান্তর মূল্যের অনুপাতকেই আর্থিক সংবেদনশীলতা বলে। এমসিকিউ এর জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা এই ৬ টা যে আমরা হচ্ছে উৎপাদনশীলতা সম্পর্কে বললাম, এটা সম্পর্কে তোমাদের মনে আছে কি? চলো আমরা একটু দেখি। এক আ আচ্ছা, এখানে ম্যাথ দেয়া আছে সরাসরি। শিক্ষার্থী বন্ধুরা যদি, আচ্ছা ঠিক আছে। আ আমরা একটি ম্যাথ করার মাধ্যমে, অর্থাৎ একটি দেখো উদ্দীপক দেওয়া আছে। এর মাধ্যমে আমরা দেখি যে আমরা উৎপাদনশীলতা বের করতে পারি কিনা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলতেছি এখানে বলা আছে মুমু অ্যান্ড কোম্পানি। এই কোম্পানি কি করছে? ২০১৯ সালে মোট এত টাকার, এই যে ২০ লাখ টাকার পণ্য উৎপাদন করে। তোমাদের জন্য আমার প্রশ্ন, বলো তো এই যে ২০ লাখ টাকা, এই ২০ লাখ এটা কি আর্থিক মূল্য, নাকি হচ্ছে একক, বলো তো? নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আর্থিক মূল্য। এই ২০,০০০ টাকাটা, এই ২০ লাখ টাকাটা কি? এটা হচ্ছে আর্থিক মূল্য, একক বলা নাই কিন্তু যে কত পরিমাণ, এটা না। এটা উৎপাদিত যে পণ্য তার আর্থিক মূল্য দেওয়া আছে। তাহলে ২০ লক্ষ টাকার পণ্য উদ্ভাবন করে। আচ্ছা, এক্ষেত্রে দেখো তাদের ব্যয় করতে হয়েছে কি কি? ব্যবহার্য কাঁচামাল এবং অন্যান্য উপকরণ বাবদ তাদেরকে দেখো ৫ লক্ষ টাকা, ৫ লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে কি বাবদ? কাঁচামাল এবং অন্যান্য উপকরণ বাবদ। আচ্ছা, যন্ত্রপাতির জন্য তাদেরকে এই যে ১.৫ লাখ টাকা খরচ করতে হয়েছে। ১.৫ লাখ টাকা যন্ত্রপাতির খরচ।
আচ্ছা, এছাড়া শ্রমিকদের বেতন দেখো, বেতন ও মজুরি বাবদ কিন্তু আরো ২ লক্ষ টাকা খরচ করতে হয়েছে। ২ লক্ষ টাকা আরো খরচ করতে হয়েছে। এবং ২০১৮ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল দেখো, ২০১৮ সালে, এটা ১৯ সালের ঘটনা বলা হচ্ছে। তার মানে ১৮ সালের উৎপাদনশীলতা দিয়ে রেখেছে। উৎপাদনশীলতা। তাহলে ১৯ সালের অবস্থা মূল্যায়ন করতে বলেছে। মানে আমাদের কি এবার ২০১৯ সালের জন্য এই যে উৎপাদনশীলতা বের করতে হবে, করে তুলনা করতে হবে ২০১৮ সালের যে উৎপাদনশীলতা দেওয়া আছে তার সাথে। আমরা উদ্দীপকটা কি বুঝতে পেরেছি? আর দেখো এখানে সবগুলো কিন্তু টাকায় দেওয়া আছে। ১.৫ লক্ষ টাকা, ৫ লক্ষ টাকা, এই যে ২ লক্ষ টাকা। নিঃসন্দেহে টাকার সাথে এককের তোমরা গোলমেল করবে না। একক আমরা তখনই ব্যবহার করব যখন মোট উৎপাদনের মূল্য দেওয়া থাকবে না। এই যে ২০ লক্ষ, এটা যে এটা মূল্য না দিয়ে যদি একক দেওয়া থাকে এবং যদি উদ্দীপকে অন্যান্য উপকরণগুলো এককে দেওয়া থাকে, তখন আমরা শুধুমাত্র একক ব্যবহার করব। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মোট উৎপাদনশীলতা ২০১৯ সালের আমরা একটু আগে সূত্র দেখেছি। মোট উৎপাদনশীলতার সূত্র কি? যে মোট উৎপাদনের মূল্য কত? ২০ লক্ষ দেওয়া আছে। এই যে ২০ লক্ষ দিয়েছে। এবং দেখো মোট উপকরণের মূল্য। তাহলে মোট উপকরণের মূল্য কত? যতগুলো এই যে ব্যবহার করা হয়েছে ২ লক্ষ, এখানে ৫ লক্ষ এবং ওখানে আছে হচ্ছে তোমার ১.৫ লক্ষ। তাহলে টোটাল আমাদের ৩ টা। এই ৩ টা ব্যয়। কেন? এই ৩ টা আমরা একসাথে কেন যোগ করলাম? কারণ আমরা মোট উপকরণের মূল্য বের করতেছি। কারণ এটা মোট উৎপাদনশীলতা। তো মোট উপকরণের মূল্যর মধ্যে তো ভূমি, শ্রম, মূলধন সবকিছুই আসে। আর এখানে দেওয়া আছে এই ৩ টা। তাহলে এদেরকে অনুপাত করলে আমরা পাই ২.৩৫। এটার মানে আমরা কি বুঝলাম বলো? এই ২.৩৫ মানে কি? অর্থাৎ আমরা প্রতি ৳১ উপকরণ মূল্যের জন্য আমরা এই ২.৩৫ টাকা উৎপাদন করতে পারি টোটাল। অর্থাৎ আমাদের উৎপাদনশীলতা হচ্ছে ২.৩৫। মন্তব্য দেখো। অবশ্যই এই ম্যাথগুলো শেষে তোমাদেরকে ছোট একটা মন্তব্য করতে হয়। তো এখানে যেমন ২০১৮ সালে দেখো, এই কোম্পানির মোট উৎপাদনশীলতা কত ছিল? দেওয়া ছিল ৳১.৫০ এবং ২০১৯ এ আমরা কি দেখেছি? উৎপাদনশীলতা কি বৃদ্ধি পেয়েছে না? এই যে ২.৩৫ হয়েছে। তাহলে ২.৩৫ এ উন্নীত হয়েছে। এর ফলে দেখো প্রতীয়মান হয় যে উক্ত প্রতিষ্ঠানটির উৎপাদন কাজে দক্ষতা বেড়েছে। নিঃসন্দেহে ওই যে আমরা গত ক্লাসে বলেছিলাম, মনে আছে? উৎপাদনশীলতা বাড়লে কি দক্ষতা বাড়ে এবং উৎপাদনশীলতা কমলে দক্ষতা কমে। তার মানে এটা যেহেতু উৎপাদনশীলতা বেড়েছে, তার মানে এটা কি? উৎপাদন কাজে দক্ষতা বৃদ্ধি পেয়েছে। বলো তো, মন্তব্য এবং এই পুরো সিনারিওটা তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা। এরপরে দেখো আরো একটি উদাহরণ দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। বলা হয়েছে ফাতিহা কোম্পানি ২০১৯ সালের ৩য় কোয়ার্টারে, কোয়ার্টার মানে কি? যে কাজের সময়কে ভাগ করে নিয়েছে তারা আরকি। 1st কোয়ার্টার, 2nd কোয়ার্টার এরকম। তো ৩য় কোয়ার্টারে দেখো মোট ৫০,০০০ বোতল সয়াবিন তেল উৎপাদন করে। এইবার দেখো, নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো। দেখো ৫০,০০০ এটা কি টাকা নাকি একক? বলো এটা আর্থিক মূল্য নাকি একক? এই যে দেখো বোতল, তার মানে এটা কিন্তু একক। ৫০,০০০ টাকা না। ৫০,০০০ বোতল উৎপাদন করছে তারা। আচ্ছা। তো ৫০,০০০ বোতল সয়াবিন তেল উৎপাদন করে। এজন্য তাদের মোট যন্ত্র সময় দেখো, যন্ত্র সময় ব্যয় বা খরচ হয়েছে ৩,০০০ ঘন্টা। এটাও কিন্তু দেখো যন্ত্র সময় দেওয়া হয়েছে। মানে যন্ত্র কতক্ষণ ব্যয় হইছে সেটা বলা হইছে। ওইটার মূল্য কিন্তু না। এই যে এই ৩,০০০ ঘন্টা যন্ত্র ব্যবহার হইছে, এর ফলে কতটুকু টাকার খরচ হইছে ওইটা কিন্তু দেয়নি। তার মানে একক আমরা ভাগ দিতে পারবো। আচ্ছা, তাহলে যন্ত্র সময় ব্যয় বা খরচ হয়েছে ৩,০০০ ঘন্টা এবং শ্রম ব্যয় হয়েছে দেখো ৫,০০০ ঘন্টা। শ্রম ব্যয় হয়েছে ৫,০০০ ঘন্টা দেওয়া আছে। আচ্ছা। উল্লেখ্য যে ২০১৯ সালের ১ম ও ২য় কোয়ার্টার, এটা তো ৩য় কোয়ার্টার, তার মানে এখন বলতেছে ১ম ও ২য় কোয়ার্টারে তাদের যন্ত্র উৎপাদনশীলতা, আমরা যান্ত্রিক উৎপাদনশীলতা পড়ে আসলাম। তো এই যন্ত্র উৎপাদনশীলতা ও শ্রম উৎপাদনশীলতার পরিমাণ ছিল যথাক্রমে দেখো ১২, ১৫ এবং ৬, ৮। অর্থাৎ এখানে ২ টার কথা বলছে। যন্ত্র উৎপাদনশীলতা যেটা আগে ছিল, এই যে আগের ২ টা কোয়ার্টারে, মানে ১ম কোয়ার্টারে ছিল যন্ত্র ১২, ১ম কোয়ার্টারে ছিল যন্ত্রের উৎপাদনশীলতা ১২ এবং ২য় কোয়ার্টারে যন্ত্রের উৎপাদনশীলতা ছিল কত? ১৫। আর একইভাবে শ্রমের উৎপাদনশীলতা ১ম কোয়ার্টারে ছিল
6, প্রথম কোয়ার্টারে ছিল 6, দ্বিতীয় কোয়ার্টারে ছিল কত? দ্বিতীয় কোয়ার্টারে ছিল 8। এটা বলে দিয়েছে তারা। তার মানে নিশ্চয়ই এদের সাথে আমাদের তুলনা করতে হবে। চলো দেখি। এরূপ পরিস্থিতিতে ২০১৯ সালে তৃতীয় কোয়ার্টারের ফলাফলের ভিত্তিতে যন্ত্রের উৎপাদনশীলতা ও শ্রমের উৎপাদনশীলতা মূল্যায়ন করো। এই অংশটা বাড়তি, এটা লাগবে না। এটা আগের ম্যাথের অংশ দিয়েছে। আচ্ছা, কি বলেছে? তৃতীয় কোয়ার্টারের ফলাফলের ভিত্তিতে যন্ত্রের উৎপাদনশীলতা এবং শ্রমের উৎপাদনশীলতা মূল্যায়ন করতে বলেছে। চলো আমরা দেখি আমরা পারি কিনা। ২০১৯ সালে কি হয়েছে তাহলে? দেখো, সমাধান। যেহেতু ২ টা চেয়েছে যন্ত্রের উৎপাদনশীলতা, আমরা যন্ত্রের উৎপাদনশীলতার সূত্র থেকে জানি যে মোট উৎপাদনের পরিমাণ, যে পরিমাণে, এটা কিন্তু একক নিঃসন্দেহে। কারণ একক দেওয়া আছে উদ্দীপকে। তাহলে যে পরিমাণে উৎপাদনের পরিমাণের একক, সেটা এই যে দেখো কত? টোটাল ৫০,০০০ বোতল। তাহলে মোট উৎপাদনের পরিমাণ ৫০,০০০ বোতল। আর মোট যন্ত্র সময়, কেন যন্ত্র সময় নিলাম বলো তো এখানে? কারণ আমরা যন্ত্রের উৎপাদনশীলতা বের করতেছি। এখানে কিন্তু মোট উৎপাদনশীলতা না যে সবগুলো একসাথে নিব। এখানে শুধুমাত্র যন্ত্রটাই আমরা নিব। ৩০০০ ঘন্টা যন্ত্র। তাহলে ৩০০০ ঘন্টা ব্যয় করলাম। এই যে দেখো ২ টার অনুপাত করলে পাই ১৬.৬৭। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, কি বলতে পারি? যে আমরা ১ ঘন্টা, ১ ঘন্টা যদি আমরা যন্ত্র ব্যবহার করি, তার মাধ্যমে আমরা প্রায় ১৬.৬৭ বা প্রায় ১৭ ইউনিট আমরা একক, ১৭ একক জিনিস আমরা তৈরি করতে পারি। আচ্ছা। তো এর মন্তব্য কি তাহলে? যে এই ২০১৯ সালে এই কোম্পানি ১ম এবং ২য় কোয়ার্টারে দেখো যন্ত্রের উৎপাদনশীলতা ছিল কত? ১২ এবং ১৫। এটা ১ম, এটা ২য়, ১২ এবং ১৫। তৃতীয়তে কি হয়েছে দেখো ১৬, অর্থাৎ প্রায় ১৭ হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই এর উৎপাদনশীলতা কি? বাড়ছে না? অবশ্যই বাড়ছে। তাহলে ১ম ও ২য় কোয়ার্টারের চেয়ে বেশি। এতে প্রমাণিত হয় যে মেশিন দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে বা দক্ষতা কি? বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু আমাদের মন্তব্য দিতে হবে শেষে। তার মানে কি? যদি উৎপাদনশীলতা বাড়ে তাহলে ওই যেই উৎপাদনশীলতা আমরা বের করলাম সেটার দক্ষতা বৃদ্ধি পেয়েছে। আর যদি উৎপাদনশীলতা কমে তাহলে যেইটার আমরা উৎপাদনশীলতা বের করলাম সেটার দক্ষতা কি? হ্রাস পেয়েছে। বলো তো বুঝছো কিনা তোমরা? তাহলে এখানে কিন্তু ২ টা বের করতে বলছিল শিক্ষার্থী বন্ধুরা। এখানে শ্রমের উৎপাদনশীলতা এবং এটা আমরা বের করছি যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্র কোথায়, কোথায়? এই যে যন্ত্র, যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা আমরা বের করছি। তাহলে শ্রমের উৎপাদনশীলতা আমরা যদি দেখি, দেখো এখানে শ্রমের উৎপাদনশীলতার মূল্যায়ন যদি আমরা করি, মোট উৎপাদনের একক কত? ওই যে ৫০০০ একক, আগেরটাই সেম ৫০০০ একক, যে ৫০০০ বোতল সয়াবিন তেল উৎপাদন করছিল। তাহলে এই ৫০০০ এককের সাথে এবার দেখো শ্রম কতটুকু ছিল? শ্রম ঘন্টা কতটুকু ছিল? এই যে শ্রম ব্যয় হয়েছিল, শ্রম ঘন্টা কিন্তু ছিল এই যে ৫০০০, আর ৫০০০০ ছিল যে টোটাল সয়াবিনের বোতল। এটা দেখো, তাহলে ৫০০০০ ভাগ হচ্ছে ৫০০০। মোট যেহেতু শ্রমের সময় শুধুমাত্র, এটাও কিন্তু একক ঘন্টা। তাহলে এটা একক দিয়ে আমরা ভাগ করলাম ৫,০০০। তার মানে ১০ আমরা পেলাম। এই ১০ কি বলতো? এই ১০ হচ্ছে যে আমরা ১ ঘন্টা সময় ব্যয় করলে ১ ঘন্টার এই যে শ্রম, ১ ঘন্টা যদি শ্রম দেই, ১ ঘন্টা শ্রম দিলে এই প্রতিষ্ঠানের উৎপাদনের একক কত? ১০। ১ ঘন্টা শ্রম দিলে ১০ টা পণ্য তৈরি করতে পারতেছে। তাহলে আল্টিমেটলি মন্তব্য কি? যে এই ফাতিহা কোম্পানি ২০১৯ সালের ১ম ও ২য় কোয়ার্টারে শ্রমের উৎপাদনশীলতা কত ছিল? ৬ এবং ৮ আমরা উদ্দীপকে পেয়েছিলাম। আর ৩য় কোয়ার্টারে শ্রমের উৎপাদনশীলতার পরিমাণ কত? ১০। তাহলে যা আগের ২ টি কোয়ার্টারের থেকে কি বলো? বেশি না কম? নিঃসন্দেহে বেশি। আর বেশি হলে কি? শ্রমিকদের কাজের দক্ষতা বেড়েছে। কাজের দক্ষতা বেড়েছে নাকি কমেছে? এটা কিন্তু তোমরা উৎপাদনশীলতা থেকে সিদ্ধান্ত নিতে পারবা। বলো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এই যে আমরা উৎপাদনশীলতা এগুলো ব্যবহার করলাম। এই যে কয়েকটা সূত্র আমরা ব্যবহার দেখলাম। এগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা? এর আলোকেই কিন্তু আমাদের এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের কি এ সৃজনশীল এবং এমসিকিউ তেও প্রশ্ন হতে পারে। আজকে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা এবং মোট উৎপাদনশীলতা এই নিয়ে কিন্তু আমরা ২-৩ টি ছোট, ছোট ম্যাথ দেখলাম। এই ক্লাসের পরবর্তী পর্বে আমি তোমাদের জন্য বিস্তারিত ম্যাথমেটিক্যাল টপিকগুলো, সূত্রগুলো ব্যবহার কিভাবে করব, কিভাবে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা সলভ করব, এই নিয়ে আমরা আরেকটি ক্লাসে আলোচনা করব। আজকে আমরা আরো কয়েকটি থিওরি বিষয় নিয়ে দেখো উৎপাদনশীলতার গুরুত্ব নিয়ে যদি আলোচনা করি।
দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা উৎপাদনশীলতা কি, উৎপাদনশীলতার প্রকারভেদ কিভাবে ব্যবহার হয় এটা দেখছি। তো এর গুরুত্ব কি? মানে আমরা এটা কেন ব্যবহার করি উৎপাদনশীলতা জিনিসটাকে? সেটা যদি আমরা জানতে চাই, দেখো সর্বপ্রথম উৎপাদন বৃদ্ধি। কেন? ওই যে আমরা উৎপাদনশীলতার মাধ্যমে দেখলাম যে দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। কিসের? শ্রমের, তারপরে হতে পারে কাঁচামালের, তারপরে যন্ত্রের। তো এর মাধ্যমে কি হবে? সঠিকভাবে যদি সম্পদসমূহ আমরা ব্যবহার করতে পারি, উপকরণসমূহ, তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধি পাইলে কি হবে? বেশি বিক্রয় হবে, ক্রেতারা সন্তুষ্ট হবে, প্রতিযোগীদের তুলনায় এগিয়ে যাব। এইগুলোই হচ্ছে উৎপাদনশীলতার গুরুত্ব। নিঃসন্দেহে উৎপাদন বৃদ্ধি পাবে। সম্পদের সঠিক ব্যবহার হবে। কেন? কারণ এই যে কতটুকু যন্ত্রপাতি ব্যবহার করলে সর্বোচ্চ উৎপাদন আমরা করতে পারবো। আগের বছরের তুলনায় উন্নতি হচ্ছে কিনা, এগুলো আমরা বের করতে পারি কি? উৎপাদনশীলতার মাধ্যমে। তাহলে উৎপাদন বৃদ্ধি, সম্পদের সঠিক ব্যবহার। এখন যদি উৎপাদন বৃদ্ধি হয়, সম্পদের সঠিক ব্যবহার হয়, অধিক বিক্রি, অধিক মুনাফা হয়, তাহলে ব্যবসা সম্প্রসারণ করব না? অবশ্যই। আমার প্রতিষ্ঠানকে কিন্তু তখন আমি অধিক উৎপাদনশীলতার কারণে ব্যবসা সম্প্রসারণ করব। আগে যদি ২ টা দোকান থাকে, এখন ৪ টা দোকান দিব। আচ্ছা, প্রতিযোগিতামূলক অবস্থান। নিঃসন্দেহে আমার প্রতিযোগী কোম্পানি যদি আমার চাইতে বেশি উৎপাদনশীলতা রক্ষা করে, তাহলে কি হবে? আল্টিমেটলি তার পণ্যের প্রতি কিন্তু ক্রেতারা আকৃষ্ট হবে। আমার উৎপাদনশীলতা কিন্তু আমাকে বাড়াইতে হবে। অর্থনৈতিক উন্নয়নে অবশ্যই ভূমিকা রাখে, যেহেতু উৎপাদন বৃদ্ধি মানে বিক্রয় বৃদ্ধি, মুনাফা অর্জন। আচ্ছা, কম মূল্যে চাহিদা পূরণ। নিঃসন্দেহে যখন দেখো কাঁচামাল আমরা সবচেয়ে কম ব্যবহার করে সবচেয়ে বেশি আমরা প্রোডাক্ট তৈরি করতে পারবো, অর্থাৎ উৎপাদনশীলতা বেশি হবে। তখন কি হবে আমাদের জন্য? যে চাহিদা আমরা কিন্তু গ্রাহকদের কম মূল্যে দিতে পারবো। দাম কমায় আমরা বিক্রি করতে পারবো। তখন কিন্তু আল্টিমেটলি কি হবে? যে আমাদের পণ্যের উপর ক্রেতারা বেশি ক্রয় করবে। আচ্ছা, আর জীবনযাত্রার মান উন্নয়ন যদি বলি, যে ওভারঅল যদি উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, তার মানে যখনই কম মূল্যে ক্রেতারা বা ভোক্তারা পণ্য পাবে, তখন কি তাদের ভোগ্যের যে হার সেটা বৃদ্ধি পাবে। আর ভোগ বৃদ্ধি পাওয়া মানে কি? তারা নতুন পণ্য ব্যবহার করবে। আগে যদি ৳১০০ র খাবার খেত, যদি তারা কম মূল্যে পণ্য পেয়ে থাকে, তাহলে তাদের ভোগ চাহিদা বৃদ্ধি পাবে। তখন তারা দেখা যাচ্ছে ৳১১০ পর্যন্ত পণ্য তারা খাবে বা ব্যবহার করবে। সুতরাং বলা যায় শিক্ষার্থী বন্ধুরা, জীবনযাত্রার আল্টিমেটলি মান উন্নয়নে কিন্তু উৎপাদনশীলতার ভূমিকা রয়েছে। সো উৎপাদনশীলতার গুরুত্ব তোমরা এগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারবে। নিজের মতো ব্যাখ্যা করবে। পরীক্ষায় যে একমত এভাবেই লিখতে হবে তা না। আসলে এই পয়েন্টগুলো দিয়ে যদি তুমি সাজিয়ে লিখতে পারো, তাহলে বলা যায় যে তুমি সঠিকভাবে লিখে ভালো একটি নম্বর পাবে। আরেকটি বিষয় দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা এটা আমরা বলতেছি যে উৎপাদনশীলতা। আমরা উৎপাদনশীলতা তো দেখলাম। উৎপাদনশীলতার গুরুত্ব কি তাও দেখলাম। এখন এই উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তার করে এরকম কি উপাদান রয়েছে? কোন উপাদানের ফলে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি বা কম হতে পারে? সো এটা দেখো কর্মসংক্রান্ত হতে পারে। অর্থাৎ যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বলতো যদি কর্মীদের দক্ষতা না থাকে, কর্মীরা যদি দক্ষ না হয়, তাহলে কি তারা কাঁচামাল ঠিকভাবে ব্যবহার করতে পারবে? যন্ত্রপাতি ঠিকভাবে ব্যবহার করতে পারবে? উত্তরটি হচ্ছে না। তার মানে কর্মীদের দক্ষতা, ব্যবস্থাপনা যদি দুর্বল হয়, পরিকল্পনা আর সংগঠন, কর্মী সংস্থান এইসব কাজের যদি সমন্বয় না থাকে, নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কিন্তু এই যে কি হবে? উৎপাদনশীলতা নিঃসন্দেহে কিন্তু কমে যাবে। উৎপাদন প্রক্রিয়া যদি খুবই ধীর গতির হয়, এখন পদ্ধতির মধ্যে যদি ঝামেলা থাকে, তাহলে যতই শ্রম ভালো থাকুক বা দক্ষ কর্মী থাকুক, আমাদের কিন্তু পদ্ধতি খারাপ। সেইজন্য আমরা বলতে পারবো যে উৎপাদনশীলতা আল্টিমেটলি হ্রাস পাবে। তাহলে কর্মসংক্রান্ত বেশ কিছু বিষয় এগুলো হতে পারে যে উৎপাদনশীলতাকে কমায় দিতে পারে। আবার এরা যদি ভালো হয়, কর্মীদের দক্ষতা ভালো থাকে, ব্যবস্থাপকীয় উপাদানগুলো যদি ঠিক থাকে, কিংবা উৎপাদন প্রক্রিয়া ভালো থাকে, তাহলে বলা যায় যে উৎপাদনশীলতা তখন কি হবে? বৃদ্ধি পাবে। খুব ইজি। আচ্ছা, সম্পদ সংক্রান্ত বিষয়সমূহ, যে অর্থ যদি বেশি থাকে, ব্যবহৃত কাঁচামাল যদি ভালো মানের কাঁচামাল ক্রয় করা যায়, বা দেখা যাচ্ছে যদি উন্নত প্রযুক্তির ব্যবহার করা যায়, এই সম্পদগুলো যদি থাকে, উন্নত আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি, প্রচুর অর্থ এবং ব্যবহৃত কাঁচামাল যদি ভালো মানের থাকে, তাহলে কিন্তু কি হবে? উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। না থাকলে উৎপাদনশীলতা সেক্ষেত্রে হ্রাস পেতে পারে। হ্রাস, বৃদ্ধি ২ টাই সম্ভব। আচ্ছা, আর পরিবেশগত বিষয় কিছু রয়েছে। যেমন প্রাকৃতিক উপাদান। ধরো এমন একটা জায়গায় আমি আমার কারখানা তৈরি করেছি যেখানে আমি পণ্য উৎপাদন করব। কিন্তু আমার প্রয়োজনীয় কাঁচামাল সেই স্থানের প্রকৃতির সাথে যায় না। ধরো যে কোনো একটা
আ মরুভূমির দেশে আমি হচ্ছে ছাতা বিক্রি করার জন্য একটি কারখানা দিয়েছি। এখন সেই অঞ্চলের যে প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক উপাদান বলতে আমরা কি বুঝাই? যে কাঁচামাল বা হচ্ছে আবহাওয়া বা হচ্ছে জলবায়ু বা হচ্ছে প্রকৃতির উপাদান মাটি, পানি, বাতাস ইত্যাদি। তো এগুলো যদি অনুকূলে না থাকে, একটি মরুভূমির দেশে যদি আমি ছাতার কারখানা দেই, ছাতা কি বিক্রি হবে? যেখানে বৃষ্টি হয় না? নিঃসন্দেহে না। তো পরিবেশগত উপাদান, কারখানা বিন্যাস, কারখানা কোথায়, কোথায় থাকবে? কাজের পরিবেশ। দেখো কাজের পরিবেশ যদি ভালো না হয়, তাহলে কিন্তু বাকি সবকিছু ঠিক থাকলেও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে না। আর যদি কাজের পরিবেশ খুব ভালো থাকে, যেখানে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে, সেখানে কি হবে? যে সকল ধরনের উপাদান যদি থাকে, তাহলে সেগুলো ব্যবহার করে একটি ভালো পরিবেশে একটি ঊর্ধ্বমুখী কি করা যাবে? উৎপাদনশীলতা করা যাবে। অর্থাৎ দক্ষতা কিন্তু বৃদ্ধি পাওয়া সম্ভব। তাহলে আমরা দেখলাম যে শিক্ষার্থী বন্ধুরা যে উৎপাদনশীলতা যেটা সম্পর্কে আমরা বিভিন্ন আ অনুপাত দেখলাম, উৎপাদনশীলতার গুরুত্ব জানলাম। তো এর উপর প্রভাব বিস্তার করতে পারে এরকম কি, কি উপাদান থাকতে পারে? সেগুলো কিছু হইতে পারে কর্মসংস্থান বিষয়ক, কিছু হতে পারে পরিবেশগত, আর কিছু সম্পদগত হতে পারে। সম্পদগ্রান্ত বিষয়। আচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা উৎপাদনশীলতা বাড়ানোর কৌশল। এখন উৎপাদনশীলতা তো গুরুত্বপূর্ণ আমরা বুঝলাম। এর উপর কি, কি জিনিস প্রভাব রাখে এটাও আমরা বুঝলাম। তো আমরা কি, কি করতে পারি যার কারণে আসলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে? দেখো খুবই সহজ। আমরা যদি ব্যবস্থাপনার উন্নতি, আমরা যদি মানব সম্পদের উন্নতি, এগুলো যদি আমরা দক্ষ মানুষ দ্বারা পরিচালিত করতে পারি। ব্যবস্থাপনা, মানব সম্পদ এগুলো। এছাড়া আমরা যদি আধুনিক প্রযুক্তি বা যন্ত্রাংশ ব্যবহার করতে পারি বা আমাদের উৎপাদন প্রক্রিয়া যদি ভালো হয়, নিঃসন্দেহে উৎপাদন প্রক্রিয়া ভালো হলে যদি আমাদের যন্ত্রপাতি বা যন্ত্রাংশ প্রযুক্তি ভালো থাকে, তাহলে কি হবে? তাহলেই কিন্তু আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। আমরা কম ইনপুট ব্যবহার করে বেশি আউটপুট বা ফলাফল কিন্তু পেতে পারবো। আচ্ছা, সম্পর্ক সমূহের যথাযথ বিন্যাস অর্থাৎ কার অধীনস্থ কে, কার হচ্ছে বস কে, এইসব যদি দায়িত্ব কর্তৃত্ব যদি যথাযথভাবে বিন্যাস করা থাকে, অর্থাৎ সুসম্পর্ক বা কাজের পরিবেশ ভালো থাকে, গবেষণা বা উন্নয়নের যদি সুযোগ থাকে, তাহলে এইগুলো থাকলে কি হবে বলো তো? আল্টিমেটলি কিন্তু দক্ষতা বৃদ্ধি পাবে, দক্ষতা বৃদ্ধি পাবে। দক্ষতা বাড়ানোর জন্য অর্থাৎ এক কথায় আমরা আমাদের প্রতিষ্ঠানে নিয়োজিত বস্তুগত এবং অবস্তুগত যেই সম্পত্তিগুলো রয়েছে তাদের তাদের দক্ষতা বাড়ানোর জন্য এই পদক্ষেপগুলো যদি আমরা নেই, তাহলে আল্টিমেটলি কি হবে? উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এটা আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। লাস্ট দেখো শিক্ষার্থী বন্ধুরা উৎপাদনশীলতার সম্ভাব্য অসুবিধা। এই যে এত আমরা গুরুত্ব পড়লাম উৎপাদনশীলতা এটা কেন প্রয়োজন? এখন আবার দেখো অসুবিধার কথা বলা হয়েছে। যে বলা হয় না যে আসলে নিন্দুকের কোনো অভাব নাই। আমি মহাশূন্যে গেলাম আর নিন্দুকেরা প্রচার করল কি যে আমার পায়ের নিচে মাটি নেই। তার মানে দেখো উৎপাদনশীলতার সম্ভাব্য কিছু অসুবিধাও থাকতে পারে। সেটা হচ্ছে কি দেখো মজুদ, রক্ষণ, ব্যয় বৃদ্ধি। এখন বলো তো যে যদি আমরা অধিক পরিমাণে উৎপাদন করি, উৎপাদনশীলতা বাড়ায়, অনেক বেশি বাড়ায়। তাহলে উৎপাদনশীলতা বাড়াইলে কি হইতে পারে? যে অধিক পরিমাণে উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য আমাদের কিন্তু কি করতে হবে? মজুদ রক্ষণ অর্থাৎ গুদামঘর বা হচ্ছে হিমাগারে কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যয় করতে হবে অধিক পণ্য রাখার জন্য। তো এটা একটা সম্ভাব্য অসুবিধা হতে পারে। মান নিয়ন্ত্রণে ঋণাত্মক প্রভাব পড়তে পারে। দেখো এইটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট যে আমরা অনেক বেশি পরিমাণে উৎপাদন করতেছি, উৎপাদনশীলতা বাড়ায় দিচ্ছি একদম। কিন্তু মান যদি নিয়ন্ত্রিত না হয়, দেখা যাচ্ছে আমি যদি মিষ্টি তৈরি করি, যদি আমি হচ্ছে একদিনে ৫,০০০ প্যাকেট মিষ্টি তৈরি করি, তাহলে যেই পরিমাণে মান থাকতেছে মিষ্টির কোয়ালিটি, সেটা আমি ১০,০০০ পরিমাণে বাড়ায় দিলাম কিন্তু মান কমে গেছে। আমি অধিক পরিমাণে উৎপাদন করতে গিয়ে মিষ্টির মান কতটুকু হইছে, সেটা কিন্তু আমি যদি না ধরতে পারি, তাহলে কিন্তু উৎপাদনশীলতা বাড়লেও আমার প্রতিষ্ঠানের আল্টিমেটলি বেনিফিট হবে না। সুতরাং মান নিয়ন্ত্রণে ঋণাত্মক একটা প্রভাব পড়তে পারে। ওই যে অনেক বেশি কাজ করতে গিয়ে কিন্তু কাজের চাপে কাজ কাজের কোয়ালিটি কমে যেতে পারে। এটা আমরা বলতে চাচ্ছি। যন্ত্রপাতির কার্যকারিতা হারানো। এটাও হতে পারে। এখন দেখা যাচ্ছে একটি যন্ত্রকে যদি আমরা ২০ ঘন্টা দিনে উৎপাদন করি, ব্যবহার করি, করে ধরো আমরা যে ৫০ একক আমরা হচ্ছে পণ্য তৈরি করি। এখন আ আমরা ২০ ঘন্টার জায়গায় যন্ত্রটাকে ২৪ ঘন্টা আমরা চালানো শুরু করলাম। ২৪ ঘন্টা চালানো শুরু করে আমরা দেখা যাচ্ছে এখন ৮০ একক পণ্য উৎপাদন করতে পারতেছি। কিন্তু এই যে ৪ ঘন্টা আমার কি হলো? যে যন্ত্রপাতির ব্যবহারটা বৃদ্ধি পাইলো। ৪ ঘন্টা
যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে। এর ফলে এটা হবে না যে যন্ত্রপাতি কিন্তু তার কার্য তার যে কার্যকারিতা সেটা কিন্তু হারাবে। তার ব্যবহার হওয়ার কথা ছিল ২০ ঘন্টা। সে এখন ২৪ ঘন্টা ব্যবহার হচ্ছে। তার ফলে কি? আল্টিমেটলি আস্তে আস্তে কিন্তু তার কার্যকারিতা কিন্তু হ্রাস পেতে থাকবে। একই জিনিসটা বলা যায় শ্রমিকের কর্মদক্ষতা হ্রাস। অর্থাৎ একজন শ্রমিক যদি কি করতে পারে? সে যদি ১০ টা পণ্য তৈরি করতে পারে। এখন একজন শ্রমিক সে যদি তাকে দিয়ে এখন একদিনেই যদি তাকে দিয়ে এখন ১৫ টা পণ্য তৈরি করাই, তাহলে কিন্তু তার নিজেরও কিন্তু কর্মদক্ষতা, সে যতটা দক্ষতার সাথে কিন্তু পণ্য তৈরি করত সেটা এখন কি? হ্রাস পাবে, কমে যাবে। এটাই আমরা বলতে চাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যে উৎপাদনশীলতার কিছু নেগেটিভ দিকও থাকতে পারে। সম্ভাব্য বলা হয়েছে, সম্ভাব্য অসুবিধা। তো এই অসুবিধাগুলোকে আমরা আবার কিভাবে কাভার আপ করতে পারি? সেটা হচ্ছে অধিক বিক্রয় এবং মান নিয়ন্ত্রণের মাধ্যমে। এই যে আমাদের হচ্ছে মজুদ রক্ষণের যে ব্যয় বৃদ্ধি পাইছিল, তো এটা আমরা অধিক উৎপাদন হলে তো বিক্রয়ও অধিক হবে। তার ফলে আসলে আল্টিমেটলি কি হবে? মুনাফা জেনারেট হবে, তৈরি হবে। আর তাছাড়া মান নিয়ন্ত্রণ। এই যে এই ৩ টা কিন্তু মান নিয়ন্ত্রণ রিলেটেড। যে হচ্ছে যন্ত্রপাতির কার্যকারিতা কমে যাচ্ছে বা শ্রমিকের কর্মদক্ষতা কমে যাচ্ছে। এগুলো কিন্তু আমরা মান নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিকভাবে সমাধান করতে পারি। তাহলে বলো, উৎপাদনশীলতার যে প্রকারভেদগুলো সম্পর্কে আমরা জানলাম। উৎপাদনশীলতার ৬ টা প্রকারভেদ। এরপরে উৎপাদনশীলতার গুরুত্ব কি, কি? উৎপাদনশীলতা এর উপর প্রভাব বিস্তার করে এরকম কি উপাদান থাকতে পারে? এবং উৎপাদনশীলতার গুরুত্ব এবং সম্ভাব্য অসুবিধা। এই নিয়ে আমরা আজকের ক্লাসটি আলোচনা করলাম। তোমরা আজকের ক্লাসটি থেকে এই বিষয়গুলো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা। আর আগামী ক্লাসে আমরা এই ক্লাসের এই যে আমরা সূত্রগুলো দেখলাম উৎপাদনশীলতার, এর উপর আমরা বিস্তারিত গাণিতিক যে হিসাব-নিকাশ, গাণিতিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। আর ধন্যবাদ তোমাদেরকে।